আচ্ছা ফরিদ ভাই, আপনার সেই যে শুরু হলো বই পড়া, এরপর বিস্তর পাঠ, নিজে লেখার জন্য পাঠ, নিজে পাঠক হিসাবে পাঠ, সেই পাঠ থেকে আমি যদি জিজ্ঞেস করি আপনার সবচেয়ে প্রিয় বইগুলো, যে বইগুলো এত বছর ধরে আপনাকে সঙ্গ দিচ্ছে বা পড়েছেন, আবারও ফিরে যাচ্ছেন, আবারও পড়ছেন, এরকম বই কোনগুলো? এরকম অনেক বই আছে। রবীন্দ্রনাথের কাছে বারবার ফিরতেই হয়, বিশেষ করে তার কবিতার কাছে। কবিতা? হ্যাঁ, আচ্ছা। মানে আমরা যদি আজকে ভাবি যে আমরা যে মোবাইল ব্যবহার করি, তো এই যে এই এক দূর জায়গা থেকে আমরা মোবাইলে কানেক্ট করে ফেলতে পারছি, এটা তো আজ থেকে 50 বছর আগে কারোর পক্ষে কল্পনা করা সম্ভব ছিল না। কিন্তু যে কল্পনা করেছে সেটা বাস্তবে রূপ দিয়েছে। তো ফলে আমার মনে হয় যে পৃথিবীতে কিংবা চাঁদে যাওয়ার কল্পনা, কিংবা মঙ্গল গ্রহে যাওয়ার কল্পনা, কিংবা এভারেস্টের উপরে ওঠার কল্পনা, মানুষ কল্পনাকে জয় করতে চায়। আমি মনে করি এমনকি সাহিত্য বা সংস্কৃতির মধ্যেও যারা থাকে সেটাও কিন্তু একটা কল্পনার মধ্যে থাকে যে আমি গানের এই জায়গাটাতে পৌঁছতে চাই, মানে আমি বাড়ি গোলাম আলী হতে চাই, কিংবা আমি লতা মঙ্গেশকর হতে চাই। তা এখন মানুষের যাত্রা কিন্তু ওইখান থেকে শুরু হয়, সে ওইখানে পৌঁছয় বা হয়তো পৌঁছতে পারে না। সাহিত্য সংস্কৃতি বা এই যে আমরা গবেষণার কাজে বলি, আবিষ্কারের কথা বলি, সবাই কি সাকসেসফুল হয় না, অনেকে ব্যর্থ হয়। আমরা ব্যর্থতার গল্পগুলো জানি না, মানে হয়তো এই একই জিনিস আরও অনেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি, কিন্তু একজন কেউ পেরেছে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। এই যে পারেন না, যে এটা হচ্ছে তার সামর্থ্য। সকলের সামর্থ্য সকলের একই রকম থাকে না। ফলে এই সামর্থ্যের জায়গায় আমাদের যদি কমতি হয়, এবং সাধ্যের জায়গায় যদি কমতি হয়, চেষ্টার জায়গায় যদি কমতি হয়, মানে সব কিছুই দরকার। তো আমরা যদি চেষ্টাও না থাকে, যে আমি পড়লামই না, ধরেন আমরা অনেক সময় বলি যে আমাদের এখনকার তরুণরা, আমরা প্রায় বলি যে ওদের পড়াশোনা কম। তো আমার কখনো কখনো সত্যি মনে হয় যে আমাদের কালে, আমি মনে করি যে আমাদের জেনারেশন এবং আমাদের জেনারেশন পরে 90s জেনারেশনের পর্যন্ত বই পড়ার একটা বিশাল ছিল, আগ্রহ ছিল। এখন সেটা খুবই কম। সেটা আমার মেয়েকে দিয়েই বুঝি, তার বয়স 30-এর কোঠায়। তাদের বই পড়ার অভ্যাস কিন্তু খুব কম। আমার মেয়েকে গুতিয়ে গুতিয়ে পড়াতে হয়, যেহেতু একটু কবিতা লেখে, ও 5টা বই দিলে ও হয়তো একটা বই উল্টাবে, ভালো লাগলে পড়বে, নাহলে পুরোটাই ফেলে দেবে। তো হয়তো একদিন বললো, ও না আমার তো ভালো, মার্কেস ভালো লেগেছে, বা আমার তো এই সীমাসিনী ভালো লেগেছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আবার অনেক বই পড়েই দেখে নাই। তাই আমি বলি যে ওটা যে ভালো লেগেছে, ওর চেয়ে আবার আরও ভালো আছে। তখন এই ভালোটা লাগাটা পড়তে পড়তে জানা যায় যে এটার চেয়ে এটা ভালো, এটার চেয়ে এটা খারাপ। এই তুলনাটা তৈরি হয় পড়তে পড়তে। তা আমার যেটা মনে হয় যে এই পাঠক যে যে মানুষ পড়তে চায়, তাকে এই সব জীবনের দিকে এবং এই সব বইয়ের দিকে, কিছু বইয়ের দিকে তাকে বারবার যেতেও হয়। কারণ আবার এটাও হয় যে ধরা যাক আমি কবি পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ের সময়, আবার পড়েছিলাম 95 বা 96 সময়টাতে। আমার পর আগে যতটা ভালো লেগেছিল, পরে তার চেয়ে বেশি ভালো লেগেছে। আচ্ছা। আবার একইভাবে যেমন লাল পরে আবার পড়লে আবার একটা ভিন্ন হ্যাঁ, আবার অর্থ। লাল সালু যখন আমি আগে পড়ি এবং পরে পড়ি, পরে আবার অত ভালো লাগেনি। আচ্ছা। তো এখন এই যে আগের পরে এবং পরের পরের মধ্যে অনেক তফাৎ আছে। মানে আগে যেটা অনেক ভালো লেগেছে সেটা পরে তত ভালো লাগেনি, আবার যেটা তেমন ভালো লাগেনি পরে আরও বেশি ভালো লেগেছে। এটার বড় কারণ আমার যেটা মনে হয় যে আমরা কখনো কখনো অল্প বয়সে অনেক কিছু পড়ে ফেলি যেটা ওই সময় পাঠ্যের অংশ না। যেমন খুব অল্প বয়সে আমি কী বলে হেমিংওয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি পড়েছি। আমার মনে হয়েছে যে ওইটা আর্লিয়ার ছিল, বেশি আর্লি ছিল। কত বছরে পড়ে আপনার মনে হচ্ছে? আমি তো এই যে ইউনিভার্সিটিতে উঠে ফার্স্ট ইয়ারেই পড়েছি। তা আমার যেটা মনে হচ্ছে যে দ্যাট ওয়াজ টু আর্লি। আবার কোনো কেউ যদি মেধাবী হয়ে, তার কাছে হয়তো এটাই। আপনার কাছে কখন ধরা দিয়েছে সঠিক? আমি যখন ওই সময় যখন পড়েছি, তখন আমি এই যে ওই বইটি নিয়ে অনেকে খুব বলতো যে এটা খুব এই নোবেল পেয়েছে, অনেক বিখ্যাত বই। আমার কাছে সেরকম কিছু মনে হয়নি। আচ্ছা। হ্যাঁ, কিন্তু পরে পরে বুঝেছি যে আমি ওইটা যে আগে পড়েছি, এই যে আর্লি পরে যে কিছু বুঝিনি, এটাও একটা কারণ হয় কিন্তু, যে একটা বইয়ের সঙ্গে কানেক্ট করা, এটার জন্য সেই রকম মানে কি বলে মনস্তত্ত্বটা তৈরি হতে হয়। হ্যাঁ, তো যেমন এই মানে ওই বয়সে আরেকটা বই আমি পড়েছিলাম, সেটা হচ্ছে কাঁদিত, ভলতেয়ারের। আমার ধারণা সেটা আমি খুব আর্লি পড়েছিলাম।
পরে সেই বইটা আমি আর খুঁজে পাইনি, আমি এখন খুঁজছি, আমার নেক্সট ইমিডিয়েট পেলে আমি কাঁদিরটা আবার পড়বো। তো ওই সময় আমার মনে হয়েছে আমি বুঝিনি। তো এটাও হয় কিন্তু যে কখনো কখনো একটা বই কানেক্ট করতে পারে না, অনেক সময় আমরা কবিতাও কানেক্ট করতে পারি না একটা বয়সে, পরে আবার আরেক পরক্ষণে হয়তো মনে হয় যে আরে এ হয়তো ভালো কানেক্ট করলো। আমি যে মন্ত্র নাম লিখেছি তার কারণ হচ্ছে আমি কোনো কবিতার সম্পর্কে কোনো আভাস দিতে চাইনি যে এই কবিতাটাই সূরা বাকারা, মানে এটা গরু নিয়ে লেখা, ঠিক আছে, বাকারা মানে তো দিকাও। আচ্ছা তো এখন এই যে কবিতার যে শিরোনাম, অনেক সময় শিরোনামও কিন্তু মানুষকে প্রভাবিত করে, যে বনলতা সেন, তার মানে হচ্ছে এই কবিতাটি বনলতা সেনকে নিয়ে। তো ফলে কবিতা কিন্তু আসলে কিছু ইশারা দেয়, হ্যাঁ, ও কিন্তু পুরো কথা বলে বলে না। দেয় না। আচ্ছা, হ্যাঁ, তো পাঠক সেটা অর্থ বোঝে না। হ্যাঁ, পাঠকের কবিকেও ছেড়ে দিতে হয় যে পাঠক ওর মধ্যে অর্থ আরোপ করুক। আচ্ছা আমি মনে করি এখানে একটু ফাঁক একটু বলে রাখি যে আমাদের দেশে এই মানুষের যে সৃজনশীলতা, আমাদের দেশটা কিন্তু সৃজনশীলতার বাইরের, মানে সৃজনশীলতার এখানে সুযোগ কম। কীরকম কম? এটার জন্য দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা। কোন অর্থে বলছি, আমাদের এখানে কবিতাতে লিখে দেওয়া হয় যে এখানে দুটো লাইন বা পুরো একটা কবিতা তুলে দিয়ে বলা হয় যে কবি কী বলতে চেয়েছেন তুমি লেখো। খুবই রং আইডিয়া। কারণ শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। চিল। এটা যদি আমি জিজ্ঞেস করি, জীবনদা যদি বেঁচে থাকতাম জিজ্ঞেস করতাম যে জীবনদা আপনি বলেন এই দুইটা লাইন দিয়ে আপনি কী বুঝিয়েছেন, আমার ধারণা ও আমাকে থাপ্পড় মারতো বা ঘুষি মারতো, অথবা বলতো আমি জানি না। কারণ এটা দিয়ে আসলে কিছু বোঝা যায় না, উপমা বোঝা যায় না, বা রূপক। হ্যাঁ, একটা রূপকের মধ্য দিয়ে আসছে, একটা চিত্রকল্পের ভিতর দিয়ে আসছে একটা কিছু, কিন্তু সেটা অর্থটা কি এটা জীবনদাস বলতে পারবে না। কারণ কি, লিখতে লিখতে অনেক লাইন এরকম আসে যেগুলি ওইটার সঙ্গে সঙ্গতিপূর্ণ, কিন্তু ওর কোনো অর্থ নাই, মানে আপাতভাবে কোনো অর্থ নাই। আচ্ছা এই যে আপাত কোনো অর্থ নাই, আমাদের ওই যে বলা হয়েছে যে তুমি লেখো যে কবি কী বলতে চেয়েছেন, এতে করে আমরা ক্রিয়েটিভিটির চর্চা করি, আমরা ভাবতে চেয়েছি কবি কী বলতে চেয়েছেন। সেটা। আসলে বলা উচিত এটা দিয়ে তুমি কি বুঝলে। মানুষ কিন্তু শুধু আনন্দের ভেতরে শেখে না, ফার্মের মুরগি হয়ে যায়। আমার মেয়েকে আমি বলি ফার্মের মুরগি, আমরা অনেক সময় এই কথাটা বলিও, কিন্তু আমি মনে করি যে এই সকল কিছুর ভেতর দিয়ে আসলে মানুষ শেখে। মানুষ যখন পড়ে যায়, পিছলে পড়ে যায়, সে পিছলে পড়ে যাওয়া থেকে শেখে যে কোথায় সে পিছলে পড়তে চায় না। ফলে ফলে আমার যে কারণে আমার মধ্যে কোনো ঘৃণা জন্মায় না, কারণ আমি মনে করি যে আমি ঘৃণার ভেতর দিয়ে আসছি। আমার কারোর প্রতি ঈর্ষা জাগে না, কারণ আমি ঈর্ষার ভেতর দিয়ে আসছি। আমার কারোর প্রতি ঈর্ষাটাই যে কে আমাকে ছাড়িয়ে গেল, কে আমাকে পার হয়ে গেল, এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি এইসব ব্যাপারে আমি একটা যেটাকে বলে যে কারণে আমি আমার লাইফ খুবই নিস্তরক এক অর্থে, কারণ আমি কোনো রকমের দৌড়ঝাঁপে যাইনি, কোনো রকমের পদবীর পেছনে ছুটিনি, কোনো রকমের কেউ বলতে পারবে না যে আমি কাউকে গিয়ে বলেছি ভাই আমাকে একটা পুতুল হলে আমাকে পুরস্কার হিসেবে দাও। তো আমি যে এই যে যাইনি, এর ভেতর দিয়ে আমি বোঝাতে চাই যে আমি কখনোই, আমি একমাত্র বাংলাদেশের লেখক যে কোনো পুরস্কার পাইনি। অপোজিটে বলা উচিত আমি নিইনি। অনেকে আমাকে দিতে চেয়েছেন, অনেক ছোট ছোট সংগঠন, আমি বলছি না, আমি পুরস্কার নিব না। কারণ আমি দেখাতে চাই যে কোনো কিছু না নিয়েও নিজেকে প্রতিষ্ঠা করা যায়।